আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় রোববার দুপুর 12:30 থেকে 2টা। আমি রোববার দিন লাইভ প্রোগ্রাম করি এবং তারপরের দিন সোমবার কাল সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত এই প্রোগ্রামটা আবার রিপিট দেখানো হয়, অর্থাৎ পুনঃপ্রচার করা হয়। তারপরে সানডে আমি গ্যাপ নিই, ওর পরের সানডে আমি আবার অল্টারনেট উইকেন্ডে আমি ফিরে আসি। এভাবেই আমরা এখন প্রোগ্রামটা করছি পাক্ষিকভাবে। 2002 সালে আমি আজম এন্ড কো সলিসিটরস ফার্ম প্রতিষ্ঠিত করেছি। সেই প্রতিষ্ঠার শুরু থেকে এবং প্রতিষ্ঠার আগেও প্রায় দীর্ঘ অনেক বছর ধরে, মানে 25 বছরের অধিক ধরে আমি শুধু ক্রিমিনাল ল এর উপরেই প্র্যাকটিস করে আসছি। আর আমার অভিজ্ঞতা, আমার স্পেশালাইজেশন, আমার এক্সপার্টিজ হচ্ছে ক্রিমিনাল ল এর উপরে। তাই এই প্রোগ্রামের মধ্যে আমি ক্রিমিনাল ল বিষয়ে আলোচনা করি, যে বিভিন্ন বিষয় নিয়ে, যে পুলিশ স্টেশন, ম্যাজিস্ট্রেট কোর্ট, ক্রাউন কোর্টে আপনার কেস ফেস করতে হলে কি করতে হবে, আপনার কি কর্তব্য করণীয়, এই বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করি, আপনার আউটলাইন করার চেষ্টা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে আমি লাইভ প্রোগ্রামের মধ্যে কোনো প্রশ্ন নিই না। কারণ এখানে আপনি যদি প্রশ্ন নিয়ে আপনাদের মামলার বিষয়াদি যদি আপনারা আমাকে বলার চেষ্টা করেন, এটা একটা বিশাল আপনার, আমার জন্য এবং আপনাদের জন্য এটা ভালো হবে না। কারণ এখানে আমরা যে কেসগুলো করি, পুলিশ কেসগুলো, ক্রিমিনাল কেসগুলো, এখানে পুলিশ বাদী কেস, পুলিশ প্রসিকিউট করে এবং আমরা আপনাকে ডিফেন্ড করি। আমরা চাই না আপনার কনফিডেন্সিয়ালিটি, আপনার মামলার বিষয়াদি পাবলিক ওই অন এয়ারের মধ্যে বলে পাবলিকলি একটা ফাঁস হয়ে যাক। যার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও এটা খুবই সেন্সিটিভ নেচার অফ দ্য কেস। মানুষ রেপ কেসে পড়ে, মার্ডার কেসে পড়ে, কিডন্যাপিং, রবারি, সিরিয়াস ক্রিমিনাল কেসের মধ্যে পড়ে এবং আপনার লাইফ একটা ঝুঁকির মধ্যে থাকে, যে প্রিজনে যেতে হবে, অনেক বছর থাকতে হয়, যদি কনভিক্টেড হয়, সেন্টেন্স হয় অনেক লং টাইম ধরে। যার জন্য আমাকে আমার খুব মানে সাবধানতা গুলো অবলম্বন করতে হয়। ক্লায়েন্টের মানে কোন ধরনের সমস্যা যেন না হয়, আপনাদের সুবিধার দিকগুলো চিন্তা করে আমি প্রশ্নাদি দিই না। এবং অনেক সময় আমাকে অনেকে ফোন করে 2টার পরে, আমি প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত ফ্রি রাখি নিজেকে। এবং যে ফোনগুলো আসে সব সময় আমার অফিসিয়াল নাম্বারে, যে নাম্বার আছে, এটা হয়তো এখানে টেলিভিশনে দেখানো হচ্ছে না, ও 0207-709-0707 আমার অফিসের নাম্বারে যখন এই ফোন করে, আমার ওইটা ইমার্জেন্সি লাইনের সাথে কানেক্টেড থাকে এবং আমি সবাই প্রশ্নাদির উত্তর দেওয়ার জন্য চেষ্টা করি। অনেকক্ষণ সময় দিয়ে আমি অ্যাভেলেবল থাকি প্রোগ্রামের পরে, যেহেতু আমি প্রোগ্রামের সময় আমি প্রশ্নাদি নিই না। একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর হিসাবে আমি দীর্ঘ 25 বছরেরও বেশি ধরে ম্যাজিস্ট্রেট কোর্ট, ক্রাউন কোর্ট এবং কোর্ট অফ অ্যাপিলে ছোট বড় অনেক ধরনের কেস করে আসছি। আমার সে অনেক বড় বড় কেসগুলো এদেশের নিউজ মিডিয়া, বিভিন্ন আপনার পত্র পত্রিকায় এবং আপনার বিভিন্ন মিডিয়াতে, ইভেন বিবিসিতে আপনার পাবলিশ হয়েছে, প্রকাশিত হয়েছে। আমার অনেক রিপোর্টেড কেসগুলো, অনেক হাই প্রোফাইল কেস। তাই কমিউনিটির মেম্বারদের কাছ থেকে প্রতিনিয়ত বিভিন্ন প্রশ্নাদি আমার কাছে আসে। আর সে প্রশ্ন সমূহের উপর গুরুত্ব দিয়ে আমি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়গুলো ঠিক করি। আজকের বিষয়ের মধ্যে থাকবে যে অনেকগুলো ছোটখাটো জিনিস আমি আলাপ করব। যে ওখানে একটা থাকবে প্রথমে, যে অ্যাগ্রিভেটিং ফ্যাক্টরস এবং মিটিগেটিং ফ্যাক্টরস, যে কি কি কারণে অপরাধের মাত্রাটা বেড়ে যায় এবং কি কি কারণে অপরাধের মাত্রাটা কমে যায়, এবং আপনি ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর চেঞ্জ করতে পারবেন কিনা। কারণ ক্রিমিনাল ল সলিসিটর চেঞ্জ করতে হলে কোর্টের অর্ডার লাগে, যদি আপনি পাবলিকলি ফান্ডেড হন।
সুতরাং এখানে অনেক বিধি নিষেধ, অনেকগুলো কারণগুলো আছে, সেগুলো আমি বলবো আজকে, যে আপনি সলিসিটার চেঞ্জ করাটা খুবই আপনার রেস্ট্রিক্টেড, সেখানে আপনাকে খুবই কেয়ারফুল স্টেপ নিতে হবে। I am going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে পুলিশের স্টেশনে নিয়ে যায়, সেটা রাস্তা থেকে হোক, ঘর থেকে হোক, আপনার কাজের জায়গা থেকে হোক, যেখান থেকে হোক না কেন, সহসা দেরি না করে আপনার পছন্দের একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে মিটিং করে সবগুলা প্রস এন্ড কনস গুলো ডিসকাস করে আপনার কেসের আপনার পজিটিভ সাইড, নেগেটিভ সাইড সবগুলা এভালুয়েট করে আপনি পুলিশের ইন্টারভিউটা ফেস করবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি আগে যদি যোগাযোগ করতে নাও পারেন, ইন্টারভিউর সাথে সাথে ওইটাকে রিভিউ করতে হবে, সাথে সাথে আপনাকে যোগাযোগ করতে হবে আরেকজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর। আপনি ইমিগ্রেশন লয়ার, ডিভোর্স লয়ার, হাউজিং লয়ার, এদের কাছে গেলে হবে না। এগুলো সবগুলো হলো সিভিল ল। আপনাকে যেতে হবে যারা ক্রিমিনাল লয়ের এক্সপার্ট, যেটার জন্য আপনার লাইফ একটা স্টেক। আপনি যদি কনভিক্টেড হন, আপনি প্রিজনে যাবেন। এখানে ল এন্ড প্রসিজার ক্রিমিনাল লয়ের সম্পূর্ণ ভিন্ন সিভিল ল থেকে। সুতরাং আপনাকে যারা ক্রিমিনাল ল প্র্যাকটিস করে তাদের কাছে আপনাকে যেতে হবে। যদি মনে করেন বাংলা ভাষাভাষী নাও পান, তারপরেও আপনাকে যেতে হবে যারা ইংলিশ স্পিকিং, তাদের কাছে। আমি জানি এখন মনে হয় দুই একজন হয়েছে, কারণ বাংলাদেশি সলিসিটার যারা ক্রিমিনাল ল প্রায় সবাই ইমিগ্রেশন ল করে, ক্রিমিনাল ল প্র্যাকটিস করে এরকম কেউই নাই। আগে ছিল না, এখন মনে দুই একজন হয়েছে। কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে, এবং যদি আপনি না পান তাহলে আপনাকে ইংলিশ স্পিকিং হলেও ইংলিশ স্পিকিং সলিসিটরের কাছে যেতে হবে, কারণ আপনি ইমিগ্রেশন লয়ারের কাছে গেলে আপনার ক্রিমিনাল ল আপনার আপনার পারপাস সার্ভ হবে না। আমার বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংরেজিতে মিশিয়ে বলবো, যাতে আপনাদের সবাই বুঝতে সুবিধা হয়। Being arrested of a crime can be extremely distressing. আপনি যদি একটা অপরাধের জন্য অ্যারেস্ট করা হয় আপনাকে, এটা আপনার জন্য খুবই পীড়াদায়ক হয়ে দাঁড়ায়। Not only can such allegations severely impact your reputation and livelihood, your liberty may also be at stake. শুধু আপনার সুনাম এবং আপনার জীবন জীবিকার উপরে একটা যে মারাত্মক ভাবে আঘাত আনবে একটা ক্রিমিনাল কেসের মধ্যে পড়লে, শুধু সেটা না, আপনার স্বাধীনতাও খর্ব হতে পারে। কারণ যদি আপনি কনভিক্টেড হন, তাহলে হতে পারে আপনাকে লং টাইম প্রিজন সেন্টেন্স সার্ভ করতে হবে। তার মানে আপনি আপনার ঘরে আত্মীয় স্বজন, পরিবার পরিজনের সাথে থাকতে পারবেন না, আপনাকে প্রিজনে থাকতে হবে। এই জন্য ক্রিমিনাল কেসগুলো খুবই সাবধানে, খুবই কেয়ারফুল, খুবই ম্যাটিকুলাসলি, খুবই মানে যত্ন সহকারে আমাদেরকে করতে হয়। এই জন্য খুব মুষ্টিমেয় সলিসিটররা আছে যারা ক্রিমিনাল ল প্র্যাকটিস করে, কারণ এখানে আপনার সাবধানতার মাত্রাটা অনেক বেশি আমাদেরকে অবলম্বন করতে হয় এবং ক্লায়েন্টে প্রপারলি সার্ভ করতে হয়। If you are facing a criminal allegation, you need access to the best legal representation to defend you. আপনি যদি কোন একটা ক্রিমিনাল এলিগেশনের মধ্যে পড়ে, আপনার বিরুদ্ধে যদি কোনো ক্রিমিনাল চার্জ হয়, আপনাকে যদি একটা ইন্টারভিউ পুলিশের স্টেশনে ফেস করতে হয়, অথবা ম্যাজিস্ট্রেটস কোর্টে ট্রায়াল ফেস করতে হয়, বা ক্রাউন কোর্টে ট্রায়াল ফেস করতে হয়, তাহলে আপনার দরকার হবে বেস্ট, যেটা ভালো রেপুটেবল যারা সলিসিটার আছে, ক্রিমিনাল ডিফেন্স সলিসিটার, তাদের সাথে যোগাযোগ করা, তাদের রিপ্রেজেন্টেশন নেওয়া। Who can help you protect your reputation, career,
and family if you are facing a criminal allegation, যারা আপনাকে হেল্প করতে পারবে আপনার সুনাম রক্ষা করার জন্য, আপনার ক্যারিয়ারকে রক্ষা করার জন্য, কর্মজীবন এবং আপনার পারিবারিক লাইফকে রক্ষা করার জন্য, যারা সবসময় সচেষ্ট থাকবে। আমি দেখি, আমি চেষ্টা করি, কারণ এগুলো খুবই কঠিন হয়ে দাঁড়ায় যখন অনেক এভিডেন্স থাকে, আপনার অনেক এলিগেশন গুলা এখন আসতেছে, সেক্সুয়াল অ্যাসল্ট, সেক্সুয়াল এলিগেশন, রেপ এলিগেশন, যেগুলো খুবই মানে আপনার ডিফিকাল্ট নেচার অফ দ্য কেস এবং সিরিয়াস নেচার অফ দ্য কেস, যেগুলোর জন্য কনভিক্টেড হলে আপনার লং প্রিজন সেন্টেন্স সার্ভ করতে হয়। এবং প্রায় সময় দেখা যায় পরিবারের আত্মীয় স্বজনের মধ্যে কেউ একটা আপনার বিরুদ্ধে সেক্সুয়াল অ্যাসল্ট, রেপ বা সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস করেছে, যার জন্য এটা আরো মোর ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। আমার কাছে অনেকে আসে, আমাকে বলে যে আজম সাহেব, আমি তো আমার পারিবারিক দ্বন্দ্ব কন্দল যে কলহ যেটা আছে ওইটার কারণেই তো আমার বিরুদ্ধে এই আমার রিলেটিভটা এই মেয়েগুলোকে আমার বিরুদ্ধে উস্কানি দিয়ে এই মামলাটা করেছে। আমি তো এটা ঠিক মতো বুঝাইয়া বলতে পারি না। একজন ইংলিশ সলিসিটর, তারা বুঝতেও চায় না, কারণ কেন এই পরিবারের ভিতরে এত ক্লোজ রিলেটিভের মধ্যে এই ধরনের কমপ্লেইন আসতে পারে, বুঝাটা বড় মুশকিল হয়ে যায় এবং বোঝানোটা ডিফিকাল্ট হয়ে যায়। আমি এগুলো অনেকগুলো করেছি, দুই একটা না, শত, বেশি আরো। এবং আমার এগুলো দেখতে দেখতে শুনতে শুনতে আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে কিভাবে আপনার এগুলোকে হ্যান্ডেল করতে হবে। এগুলো খুবই আপনার কেয়ারফুলি এক্সপার্ট লয়ারদেরকে আপনাকে এনগেজ করতে হবে। আমার দীর্ঘ আপনার 25 বছরের অধিক ধরে আমি ক্রিমিনাল লয়ের উপরে প্র্যাকটিস করে আসছি, যার জন্য আমার কাছে একটা প্যানেল অফ এক্সপার্ট ব্যারিস্টাররা আছে। আমি জানি কাদেরকে কোন কোর্টের মধ্যে পাঠাতে হবে, কাদেরকে কোন কেসের জন্য এনগেজ করতে হবে, কাদের এক্সপার্টিস, কাদের আপনার মানে দক্ষতা, কোন কেসের উপরে ফ্রডের জন্য একজনকে আমি এনগেজ করি, মানি লন্ডারিং এর জন্য এক ধরনের আমার প্যানেল অফ ব্যারিস্টাররা আছে যাদেরকে আমরা একসাথে কাজ করি, ওদেরকে এনগেজ করি, রেপ কেসের জন্য একজনকে এনগেজ করি। এগুলো সব আপনাকে কেয়ারফুলি আপনাকে সিলেক্ট করতে হবে। এবং who can offer you representation at all stages of proceedings from first interview to final trial. আপনাকে এমন একজন লয়ারের কাছে যেতে হবে যে আপনাকে সদা সচেষ্ট থাকবে, আপনাকে হেল্প করার জন্য, আপনাকে রেস্কিউ করার জন্য। আপনার এই বিশাল একটা যে সমস্যার মধ্যে পড়েছেন, ক্রিমিনাল কেসের মধ্যে পড়ে, যেখানে আপনার মানে পরিবার পরিজন আপনি সবাই যেখানে একটা অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন, সেখানে আপনাকে দেখতে হবে যে বেস্ট লয়ার কে আছে, যে কে আপনার জন্য সিম্প্যাথেটিক্যালি খুবই সহানুভূতিশীল হয়ে আপনার কেসটাকে লুক আফটার করবে, আপনাকে রিপ্রেজেন্ট করার জন্য চেষ্টা করবে। আমি প্রায় প্রত্যেক দিনেই আমার কাছে ফোন আসে, সেটা শুধু লন্ডন থেকে না, বার্মিংহাম থেকে, লিডস থেকে, ম্যানচেস্টার থেকে, বিভিন্ন আনাচে কানাচে, ওয়েলস থেকে, সোয়ানজি থেকে আমার কাছে আসে যে আজম সাহেব, আমরা তো জানতাম না ক্রিমিনাল ল প্র্যাকটিসের কারা আছে বাংলাদেশি, আমাদেরকে একজন লয়ার দিয়েছে পুলিশ, ও আমার সাথে মিটিং ও করে নাই, দেখতে দেখতে শুনতে শুনতে এটা কেসটা শেষ হয়ে গেল এবং আমার এই লম্বা একটা প্রিজন সেন্টেন্স হয়ে গেছে 15 বছর, 20 বছর। আমি তো এখন এগুলা মানে সহ্য করার মতো না এবং আমি আপিল করতে চাই। আপিল 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 আপিলের জন্য প্রায় প্রত্যেক দিনেই আমার কাছে কল গুলো আসে, কারণ এটা আমাকে খুব কেয়ারফুলি দেখতে হয় আপিলের গ্রাউন্ড গুলো আছে কিনা, কারণ এটা আমরা হিতে বিপরীত হতে পারে। আপনি যদি শুধু এমনি ওই কোর্টটা শুধু একটা কোর্টে আছে, কোর্ট অফ অ্যাপিলের মধ্যে যেখানে আপিল করতে হয়, এবং বাংলাদেশ দেশের মধ্যে অনেকগুলো ক্রাউন কোর্ট আছে, 100-এর অধিক ক্রাউন কোর্ট আছে, কিন্তু কোর্ট অফ অ্যাপিল তো একটাই। সুতরাং সবাই যদি আপিল করতে চায় মেরিট ছাড়া, তাহলে তো সম্ভব না, কারণ এটার আবার কনসিকুয়েন্স আছে। আনমেরিটোরিয়াস কেস যদি আপনি কোর্টে নিয়ে যান, তাহলে আপনার অনেকগুলো পেনাল্টি হইতে পারে। মনে করেন আপনাকে
20 বছরের সাজা দিয়েছে, আপনি অলরেডি 1 বছর প্রিজনের মধ্যে কাটছেন, এবং ওই 1 বছর জাজ বলতে হবে তুমি যেহেতু এই ফলস আনমেরিটোরিয়াস কেসটা কোর্ট অফ অ্যাপিলে আনছো, আমরা তোমাকে ওই 1 বছর যেটা তুমি প্রিজনে ছিল ওইটাকে ডিসঅ্যালাউ করব, তোমাকে শুরু থেকে আবার 25 বছর কাটাতে হবে। এই ধরনের বিভিন্ন মানে কস্টের ব্যাপার স্যাপার আছে, হেভি পেনাল্টি দিতে পারে। এবং এই জন্য আপনাকে খুবই অভিজ্ঞতা সম্পন্ন, খুবই দক্ষতা সম্পন্ন এক্সপার্ট লয়ার এনগেজ করতে হবে, যারা আপনার কেয়ারফুলি সবগুলা রিভিউ করে কারেক্ট স্টেপ গুলো নিবে। আমি আরেকটা জিনিস সবসময় এই আসে ক্রিমিনাল কেসের মধ্যে, এবং এটা সবার জানা থাকা দরকার যারা ক্রিমিনাল কেস ফেস করেছেন এবং যাদের বিরুদ্ধে কেস হয়েছে, যারা পেন্ডিং কেস আছে, যে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরস এবং মিটিগেটিং ফ্যাক্টরস, কোন কোন কারণগুলো হলে জাজ আপনার সাজার মাত্রাটা বেড়ে যাবে, সাজাটা বাড়াইয়া দিবে, এবং কোন কোন বিষয়গুলো থাকলে আপনার সাজার মাত্রাটা কমে যাবে, এগুলোকে মিটিগেটিং ফ্যাক্টরস বলা হয়। এবং অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরস গুলোকে হচ্ছে সার্কামস্ট্যান্সেস, যেগুলো হলো কি আপনার রেফার্স টু ফ্যাক্টরস that increases the severity and culpability of a criminal act. আপনার সিভিয়ারিটি মানে এটা সিরিয়াসনেস, অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরস গুলো যদি থাকে এটা আপনার কেসের সিরিয়াসনেসটা বাড়াইয়া দিবে। এবং কালপাবিলিটি, আপনার যে দোষ, যে আপনার যে দোষ করার যে একটা ইচ্ছা যা আপনার যে মাথার মধ্যে ছিল, ওইটাকেও অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরস গুলো থাকলে ওইটাকেও বাড়াইয়া দিবে। The presence of an aggravating circumstance will lead to a harsher penalty for a convicted criminal. যদি ওই অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর গুলো থাকে, যে ফ্যাক্টর গুলো দিলে আপনার অপরাধের মাত্রা বেড়ে যায়, সেগুলো থাকলে আপনার কনভিক্টেডের পরে আপনি যদি দোষী হন, আপনার শাস্তিও বেড়ে যাবে, আপনার পেনাল্টিও বেড়ে যাবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আপনার অফেন্স কমিটেড whilst on bail for other offenses, মনে করেন আপনাকে একটা অপরাধের জন্য আপনাকে বেইল দিয়েছে, একটা বেইল আপনাকে দেওয়া হয়েছে, কিন্তু আপনি ঠিকই একই ধরনের আরেকটা অপরাধ করে বসে আছেন ওই বেইলে থাকা অবস্থায়, তাহলে আপনার বেইলটা যখন দরখাস্ত করবেন আবার, তখন জাজ বলবে কি এটা একটা অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরস। কারণ হলো কি তুমি বেইলের সময় তোমার একটা অপরাধ করেছ, তোমাকে বেইল দেওয়া হয়েছিল, কিন্তু ওই অপরাধের বেইলে থাকা অবস্থায় তুমি ঠিকই আরেকটা অপরাধ করেছো, সুতরাং এখন এটা সিরিয়াসনেস বাইরে গেছে এবং বেইলের জন্য এটা অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর হয়ে গেল, বেইল না দেওয়ার সম্ভাবনা থাকবে বেশি। ফেলিয়ার টু রেসপন্ড টু প্রিভিয়াস সেন্টেন্সেস, আপনাকে একটা সেন্টেন্স দেওয়া হয়েছিল, মনে করেন আপনাকে 3 বছরের প্রিজন সেন্টেন্স দেওয়া হয়েছে, কিন্তু আপনি ওই সেন্টেন্সটা ফলো করেন নাই, আপনি সেন্টেন্সটা দেওয়ার আগেই হয়তো আপনি পালাইয়ে গেছেন, উধাও হয়ে গেছেন, দেশ ছেড়ে গেছেন, সুতরাং আপনাকে যদি ধরে পরবর্তীতে, তাহলে ওই সেন্টেন্সটা তো আপনাকে ভোগ করতেই হবে, প্লাস ওই যে আপনি ব্রিচ করছেন ওটার জন্য আরো এক্সট্রা পানিশমেন্ট আপনাকে দিতে হবে। এবং তখন এগুলোকে বলা হয় অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরস। তার মানে একবার অপরাধ করার পরে যে সেন্টেন্স দেওয়া হয়েছিল ওই সেন্টেন্সটা আপনি ফলো করেন নাই।
offenses was racially or religiously aggravated, যদি অপরাধটা একটা রিলিজিয়াসলি অ্যাগ্রেভেটেড হয়, একটা আপনার আপনাকে যদি রেশিয়ালি মোটিভেটেড হয়ে যদি আপনি একটা অপরাধ করেন, আপনি কাউকে বললেন কি ইউ ব্ল্যাক বাস্টার্ড, তাহলে এটা আপনি তাকে যে বললেন একটা ঘুষি মারলেন মনে করেন, মারার সাথে আরো বলছেন কি ব্ল্যাক বাস্টার্ড, তাইলে এইটা এই যে উক্তিটা যেটা করছেন এটা অ্যাগ্রেভেটিং ফ্যাক্টর হয়ে গেল। ঘুষিটার জন্য তো অপরাধ আছে, এটার মাত্রাটা বেড়ে গেল ওই কটূক্তিটা করার জন্য। এবং offenses motivated by or demonstrating hostility to the victim based on his or her sexual orientation or presumed sexual orientation, আপনি যদি একজনকে বললেন যে সে গ্যায়, তাকে এটা নিয়ে হাসি ঠাট্টা করলেন, তাকে ঘুষি মারলেন, হ্যাঁ, এবং যেহেতু সে গ্যায়, যেহেতু সে লেসবিয়ান, এগুলো যদি আপনি এদের সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে যদি আপনি কটূক্তি করেন, এই দেশের মধ্যে আপনি গ্যাকে গ্যা বললে এটা অপরাধ। যদি লেসবিয়ানকে লেসবিয়ান বলেন এবং তাকে যদি ঘুষি মারেন, ঘুষি তো একটা অপরাধেই, এবং তাকে কটূক্তি করার জন্য যে লেসবিয়ান গে এই সমস্ত দিয়ে খারাপ মন্তব্য করার জন্য, এটা আর একটা অপরাধের মাত্রা বেড়ে গেল। আপনার অ্যাগ্রেভেটিং ফ্যাক্টরস গুলো আপনার সব সময় এই কোর্ট বিচার করে যে দেখে, কারণ এটা পুলিশ তাদেরকে কোর্টকে বলবে এগুলো দেখার জন্য, কারণ পুলিশ ওগুলো দেখার জন্য বলবে, এই জন্য পুলিশের কাজ হলো কি আপনাকে প্রসিকিউট করা, আপনার বিরুদ্ধে কেস করা, এবং তাদের কাজ হলো কি যত তথ্য প্রমাণাদি আছে সেগুলো জোগাড় করা এবং একটা কনভিকশন সিকিউর করা, এটা হলো পুলিশের কাজ। সুতরাং পুলিশ সব সময় বলবে কি এই অপরাধী এটা করছে, এটা করছে, তার অপরাধটা বেড়ে গেছে, অ্যাগ্রেভেটিং ফ্যাক্টরস গুলো আপনার তুলে ধরবে সব সময় পুলিশ, যেন সেন্টেন্সটা বাড়াইয়া দেওয়া যায়। দর্শক, আমি আরো কন্টিনিউ করব অ্যাগ্রেভেটিং ফ্যাক্টরস এবং মিটিগেটিং ফ্যাক্টরস নিয়ে, যে নেক্সট সেগমেন্টে আমি শর্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমি আবার ফিরে আসব। আমি আজাম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল, আমি সলিসিটর শাফিউল আজম, সবাই আমার সাথেই থাকুন।